আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি মূলত বাংলা সেট বা ইমোশনাল ইসলামিক যেটা শায়েরি চ্যানেল। তো আমি এই জায়গায় ব্লগও করে থাকি, কিছু সতর্কতামূলক ভিডিও করে থাকি। তো সেই ধারণা থেকে আজকে যে টপিকটি বেছে নিয়েছি সেটি হলো হাসপাতালে ডাক্তার এবং তার সহকর্মীরা কিভাবে প্রতারণা করে একজন রোগীর সাথে, এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব। বাইরের রাষ্ট্রগুলা দেশে ডক্টররা খুবই সেন্সিটিভ হয়ে থাকে, তবে আমাদের এই বাংলাদেশে এমন সরকারি হাসপাতাল আছে, সবাই যে খারাপ তা না, মানে কয়েকজনের জন্য সবার ক্ষতি, মানে সবার বদনাম। তো বিষয়টা এরকম হয়েছে। তো আপনি যদি সরকারি হাসপাতালে যান, সেখানে যদি ভর্তি হন, যদি আপনার কোনো অপারেশন লাগে, একজন সাপোজ ধরেন আপনার একটা অপারেশন লাগবে, সেক্ষেত্রে আপনি সরকারি হাসপাতালে ভর্তি হলেন। আর আপনারা তো জানেনই বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তা আপনারা খুব ভালো করেই জানেন। আচ্ছা, ভর্তি হওয়ার পরে দেখা যায় তারা কি করে, তারা আপনাকে তেমন ট্রিটমেন্ট দেয় না। কারণ সরকারি হাসপাতালগুলো হয় কি, শুক্র শনি বন্ধ, রোববারে আসি করে আসে লেট করে, সোম মঙ্গল বুধ এই 3 দিন একটু ডিউটি করে, বৃহস্পতিবারে তো হাফ ডে চলে যায়। তাহলে রুগীরা যে প্রপার একটা ট্রিটমেন্ট সেটা কিন্তু তারা পাচ্ছে না। ওই নার্সেরা ওই কাগজে প্রেসক্রিপশনে লিখে দিতেছে, রাত্রে সকালে মনে করেন খালি ওষুধগুলো নার্সেরা দিয়ে দিতেছে, যাদের ইঞ্জেকশন তাদেরকে ইঞ্জেকশন দিতেছে। তো আমার যদি দামি ইঞ্জেকশন হয় হাসপাতাল থেকে দেয় না, তারা কী করে বাইরের থেকে কিনতে বলে। এই ডাক্তারদের আবার কি আছে, ডাক্তাররা তো সরাসরি যায় না, কারণ তাদেরও তো একটা রেপুটেশন আছে, তাদের লোক আছে, তাদের সোর্স আছে। তারা কি করে, এখানে কয়েকটা ধাপে আর কি এই প্রতারণাগুলো হয়। আমি আপনাদের খুলে বলি। 1 নম্বরে হচ্ছে, ধরেন আপনি কোনো অপারেশনে ইঞ্জেকশন লাগলো, দামি কোনো একটা ইঞ্জেকশন লাগলো, সেটা তো হাসপাতাল দিবে না, থাকলেও দিবে না আর কি, কিন্তু দেওয়া উচিত, দিবে না। তখন তারা কি করে, ওই ওষুধটা বাইরে থেকে কিনে। হাসপাতালের বাইরে যতগুলো ফার্মেসি আছে আশেপাশে, দূরের না, আশেপাশে যেসব ফার্মেসি, আর ডাক্তাররাও জানে যে রোগীর যে ইঞ্জেকশনগুলো যাই লেখুক না কেন আশেপাশের থেকে একটু কিনবে। সে তো আর মনে করেন রুগী ভর্তি আছে মহাখালী, সে যায় শ্যামলী থেকে কিনবে না, কিনলেও খুব অল্প। তো এমন অবস্থায় আশেপাশে রুগী যে ইঞ্জেকশনগুলো আনলো, রুগীর তো ইঞ্জেকশন আইনে এরা ডাক্তাররা দেখালো বা নার্সরা দেখালো, তাদের কাছে থাকলো, তারা কি করলো, ইঞ্জেকশন পোস্ট করলো। মানে কয়টা যে পোস্ট করলো এটা কিন্তু যারা একটু শিক্ষিত তারা বলতে পারে, কিন্তু যারা অসহায় দরিদ্র, যারা ওইখানে অসুস্থ হয়ে কাতরাইতেছে, তারা এত কিছু চিন্তা করে না। হ্যাঁ, তো দেখা যায় যদি কোনো ওষুধ বাদ দিয়ে দেয় পরবর্তীতে ডাক্তার কিন্তু আগে থেকেই জানে যে এটা 4টা ইঞ্জেকশন দিলেই চলবে, কিন্তু সে লিখে রাখবে 6টা বা 7টা নেন না। তখন কিন্তু আপনার 4টা ইঞ্জেকশন দেওয়ার পরে যখন আপনার কন্ডিশন একটু ভালো হবে, তখন কিন্তু আপনার এই ইঞ্জেকশনগুলো আর ইউজ করবে না। হ্যাঁ, কিন্তু তখন ডাক্তার কিন্তু আপনাকে বলবে না আপনার তো 7টা ইঞ্জেকশন আনতে বলছি, 7টায় তো আনছেন, 3টা ফেরত দেন গা, এরকম কিছু বলবে না। যদি সৎ ডাক্তার হয় তাহলে হয়তো বলতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলে না। ওই নার্সে ওই প্রেসক্রিপশনে লিখে দেওয়া যায়, ইঞ্জেকশন নাই তো 3টা আর হয়েছে, ওইটা আবার নার্সের ডাক্তার 3টা ইঞ্জেকশন আছে,
ওইটা আবার তারা রিপ্লেস করে। ওই কোম্পানি আছে বা আছে, রিসিট আছে কোন ইয়াতে ফার্মেসিতে কিনছে, তারা দেখা যায় আবার একটু যে ওষুধটা ফার্মেসিওয়ালা 12% কিনে তারা যদি 20% দেয় বা 25% দেয় বা 30% দেয়, সেক্ষেত্রে ফার্মেসিওয়ালা আবার ফেরত নিতে রাজি। আর এটা ফার্মেসিওয়ালারা নেয়ও, কারণ তাদের সাথে একটা আছে, তো নেয়। আবার এরকম করে। আবার দেখা যায় তাদের সাথে বিভিন্ন মেডিসিনের রিপ্রেজেন্টেটিভের সাথে কন্ডিশন দেওয়া আছে যে আমার এই ওষুধটা স্যার চালায়, এই ওষুধটা লিখবেন। হ্যাঁ, তখন তারা ওই ওষুধগুলোই লেখায়। এমনকি বড় বড় ডাক্তারদের জন্য বড় বড় আছে, কমিশন আছে, কিন্তু সেটা কল্পনা করতে হয়। সেটা ফ্রিজও হতে পারে, ফ্ল্যাটও হতে পারে, এমনকি হন্ডাও হতে পারে, মোটরসাইকেল হতে পারে। কী আছে সেটা একমাত্র তারা জানে। আমার দেখা যায় অপারেশনের সময় অনেক জিনিসই তারা যেটা লাগবে একটা লিখে দেয় 2টা। হ্যাঁ, মনে করেন লাগবে গজ লাগবে একটা, লিখে দেবে 5টা। রোল ব্যান্ডেজ লাগবে 2টা, লিখে দেবে 10টা। মানে সব ডবল। নিডিল লাগবে 2টা, লেখা দিব হইলো 10টা। হ্যাঁ, কিন্তু যার যায় সেখানে বুঝতে পারে। এই জন্য এখন আমাদের এই বিষয়গুলো আপনাদের তুলে ধরলাম। তো এখন কথা হলো এসব থেকে বাঁচার উপায় কি। এত কিছু তো বললাম, সব ডাক্তার বললাম, কিন্তু এখন এসব থেকে আমাদের বাঁচার উপায় একটাই, সৎ ডাক্তার, ভালো ডাক্তারের শরণাপন্ন হন। ভালো ট্রিটমেন্ট কোথায় হয় সে জায়গায় যোগাযোগ করুন। দ্বিতীয় হচ্ছে, মনে করেন আপনার যদি কম বোঝেন, যে শিক্ষিত তার সাথে যোগাযোগ রাখেন। কারণ বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এসব ব্যবহার করে না এমন লোক খুব কমই আছে। আপনি যদি না বোঝেন, আপনি ডাক্তারে কী লিখছে সেই ওষুধ বা বিস্তারিত জানতে একজন আশেপাশে যে কোনো পল্লী চিকিৎসক হোক বা ডিপ্লোমা ডাক্তার হোক, তাদের সাথে যোগাযোগ রাখেন। ওই মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিলেন, সে আপনার বিস্তারিত একটা বয়স দিয়ে পাঠিয়ে দিল, বুঝলেন। বা একটা শিক্ষিত লোক সবসময় পাশে রাখলেন। হ্যাঁ, হলো, তাইলেও হয়। আবার দেখা যায় অনেক সময় ডাক্তাররা করে কি, যে আজে বাজে কোম্পানির ওষুধ লিখে দেয়, মানে টপ 10 কোম্পানি না। কিন্তু একটা শিক্ষিত লোক রাখলে, আপনার যদি মনে করেন হেলথ কেয়ার, স্কোয়ার কোম্পানি, হ্যাঁ, রেনেটা, এসব ওষুধ যদি না খাওয়ান, সেক্ষেত্রে ডাক্তারে না করবে না। যদি বলা হয় না স্যার খুঁজে পাইনি, তো পরে বললো যে একই কাজ, কিছু বলবে না যদি ভালো ডাক্তার হয়ে থাকে। আর যদি ওই মনে করেন পার্সেন্টেজ খাওয়ার ডাক্তার হয়ে থাকে, তাহলে হয়তো বা করবো তো লিখলাম একটা, আপনি আনলেন কি আরেকটা। হ্যাঁ, তো শিক্ষিত লোকের কাছে আবার এসব মনে করেন টিকে না। তো এদিক দিয়ে খেয়াল রাখতে হবে যে তারা আসলে কি বলতে চায়। তো এটা সচেতনতা থাকতে হবে, এটা হলো মেন কথা। নিজের ব্রেনকেও কাজে লাগাতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।